আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টি নিয়ে। আমরা এখন থেকে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা এই অধ্যায়ের একেবারে শুরু থেকে আমাদের আলোচনাটা শুরু করব। অধ্যায়টির নাম হলো অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই যে অবস্থান মানচিত্র কি, স্থানাঙ্ক জ্যামিতি কি, আমরা এখনই এগুলো আলোচনা করব। আমরা এই অধ্যায়টা যখন পুরোটা শেষ করব তখন আমরা কি শিখতে পারবো এই অধ্যায়টা থেকে। প্রথমেই বলা হয়েছে এই অভিজ্ঞতায় শিখতে পারবে। আমরা জানেন যে এখন অধ্যায় বলা হয় না, এখন বলা হয় অভিজ্ঞতা। তাহলে এই অভিজ্ঞতায় শিখতে পারবে কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে, এটা কিভাবে করে করতে হয়, স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়, রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সরল রেখার সমীকরণ, সরল রেখার ঢাল। এই টপিকসগুলো বিস্তারিতভাবে আমরা শিখতে পারবো যখন এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, তখন আমাদের শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আসেন আমাদের মূল আলোচনা শুরু করে দিই। এই ছবিটাও কিন্তু এই অধ্যায়ের সাথে সম্পর্কিত। আমরা এগুলো ধারাবাহিকভাবে আলোচনা যখন করব তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। প্রথমেই অবস্থান মানচিত্র কি? অবস্থান মানচিত্রটা হচ্ছে বিভিন্ন বস্তুর স্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় যেই চিত্রের মাধ্যমে, সেটাই হচ্ছে অবস্থান মানচিত্র। বিভিন্ন বস্তুর অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় যে চিত্র থেকে, সেই চিত্রটাকে বলা হবে অবস্থান মানচিত্র। আর স্থানাঙ্ক জ্যামিতি কি? স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে একটি বিন্দুকে মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। আমরা লাইনটা আরো একবার পড়ি। একটি বিন্দুকে মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। আপনারা বলবেন ভুজ কি, কোটি কি, তারপরে এই মূল বিন্দুই বা কাকে বলে। তো এই যে বিষয়টা আমরা মাত্র সংজ্ঞাটা পড়লাম, সংজ্ঞাটা এখনই বুঝাচ্ছি না, কারণ আমরা যখন ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো তখন আপনারা এটা বুঝে যাবেন। তাও অল্প একটুখানি কথাবার্তা বলি, নইলে কীভাবে করে হবে, তাই না? আসলে আমরা এখন অল্প একটু কথাবার্তা বলবো এখন। যেমন আপনারা যদি একটু খেয়াল করেন, এখানের মধ্যে আমরা এই একটা সরল রেখা টানলাম, এটাকে আমরা বলা হয় এক্স অক্ষ, আর এদিকে আরেকটা সরল রেখা টানলাম, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেই জায়গাতে ছেদ করে তাকে বলা হয় মূল বিন্দু। তাকে কি বলা হয়? মূল বিন্দু। এই যে এখানে বলা হয়েছে মূল বিন্দু, মূল বিন্দু, এটা একটা মূল বিন্দু। আমি অন্য একটা জায়গাতে একটা বিন্দু দিলাম, এই যে এখানের মধ্যে একটা বিন্দু দিলাম, এটা মূল বিন্দু, আর এটা অন্য একটা বিন্দু। আমি এটার নাম দিই, কি নাম দিলাম? এ নাম দিতে পারি, আর এটার নাম দিলাম পি। তাহলে পি হচ্ছে মূল বিন্দু আর এ হচ্ছে অন্য একটা বিন্দু। এই পি বিন্দুটার সাপেক্ষে এ বিন্দুটার যে অবস্থান, এটা আমরা নির্ণয় করব কিভাবে করে? ভুজ এবং কোটি ব্যবহার করে। আপনারা বলবেন ভুজ কি, কোটি কি? ভুজ হচ্ছে এক্স অক্ষের মান আর কোটি হচ্ছে ওয়াই অক্ষের মান। এটা যখন আমরা অঙ্ক করতে যাব তখন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। এখন যেহেতু মাত্র অধ্যায়টার আরম্ভ হলো, এই জন্য এখানে বিস্তারিতভাবে আলোচনায় ঢুকতেছি না আমরা। এই বিন্দুটার মধ্যে এক্স অক্ষের জন্য এই বিন্দুটার যেই মান সেটা হচ্ছে ভুজ, আর ওয়াই এই বিন্দুটার জন্য ওয়াই অক্ষের যেই মান সেটা হচ্ছে কোটি। তাহলে আমরা এই বিষয়গুলো কথাবার্তা বলবো। তাহলে স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে, শুধু এই লাইনটা শুধু একটু পড়ি আমরা। একটি বিন্দুকে মূল বিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ এবং কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। হয়তো আপনাদের কারো কারো ধারণাও থাকতে পারে, সেটা হচ্ছে দেখেন এটা যদি হয় 0 1 2 3 4 5 6 7, তাহলে এখানে তাহলে 7, তাহলে এক্স এর মান 7, এক্স এর মান কত? 7। আর এখান থেকে যদি 1 2 3, এই যে 3 উপরের দিকে 3তে উঠলাম, তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে দেখেন এক্স এর মান 7, ওয়াই এর মান 3, তাহলে 7,3 আমরা বলবো এই বিন্দুটার অবস্থান হলো 7,3, ভুজ 7, কোটি 3। মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান হলো 7,3, অর্থাৎ এই বিন্দুর ভুজ 7, কোটি 3। এটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ।
তাহলে আশা করি আপনারা সবাই এতটুকু জিনিস দেখলেন, জাস্ট একটু ধারণা হইলো। বিস্তারিত কথা বলি নাই, এটা নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলি নাই, একদম ভেঙে ভেঙে বলি নাই, কারণ এই আলোচনার সামনে আসবে, যখন আসবে তখন এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এটা হচ্ছে অধ্যায়ের নাম। আমরা শুধু নামটা নিয়ে একটু ধারণা নিলাম। আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয়, যেমন ভৌগোলিক অবস্থান জানতে মানচিত্রের প্রয়োজন পড়ে, ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে মানচিত্রের প্রয়োজন পড়ে, জমির পরিমাপ করতে মানচিত্রের প্রয়োজন পড়ে। মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম। এই যে মানচিত্র দরকার পড়ে, এই মানচিত্র তৈরি করতে গিয়ে স্থানাঙ্ক জ্যামিতিটা লাগে। আমরা যে মানচিত্র সাহায্য নিয়ে ভৌগোলিক অবস্থান জানতে পারি, ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে পারি, জমির পরিমাপ করতে পারি, এই মানচিত্রটা তৈরি করতে গিয়ে স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজন পড়ে। স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। এই অভিজ্ঞতায় আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করব এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটি মানচিত্র প্রস্তুত করব। আমাদের যে এই অধ্যায়টা, এই পুরো অধ্যায়টার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে মূলত কথাবার্তা বলা হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র তৈরি করা হবে স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করার মাধ্যমে। মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান, নিচে একটা ছবি দেওয়া আছে, এই যে নিচে একটা ছবি দেওয়া, আর একটু ছোট করি। হ্যাঁ, এই যে ছবিটা, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। আমরা বাহির থেকে একটা দেখতে পাচ্ছি, এটা একটা ছবিটা। পুরো প্রতিষ্ঠানটার মধ্যে কি কি জিনিসপত্র রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটার মধ্যে, এই সব কিছু আমরা এই ছবিটার মাধ্যমে বুঝে যাইতেছি। এটা একটা মানচিত্র, মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে, একটা মডেল নমুনা। এই মানচিত্রে অফিস ভবন, ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অফিস, বাগান, এছাড়াও আরও অনেক কিছু আছে। তোমরা আরও কি কি দেখতে পাচ্ছ তার একটি তালিকা নিচের ঘরে লেখো। আমাদেরকে নিচে একটা ঘর দেওয়া হলো, এই যে ঘরটা, এই ঘরের মধ্যে আমাদেরকে লিখতে বলছে। কি লিখতে বলছে? যে এই ছবিটার মধ্যে, এই যে মানচিত্রটা, এই মানচিত্রের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি, ওই জিনিসগুলোর নাম এই ঘরের মধ্যে লিখতে বলা হয়েছে। তাহলে আপনারা যদি এই ছবিটার দিকে তাকাই, আমরা যদি একদম প্রথম থেকে যদি আরম্ভ করি, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সীমানা প্রাচীর, তাই না? এই যে সীমানা প্রাচীর, দেয়াল, চারিদিকের দেয়াল, সীমানা প্রাচীর। তাহলে আমরা এখানে লিখতে পারি সীমানা। যদি আমরা একটুখানি নাম্বার দিয়ে লিখতে পারেন 1 2 3 4, অথবা নাম্বার ছাড়াও লিখতে পারেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই সীমানা আছে, সীমানা। তারপর আমরা দেখতে পাচ্ছি মেইন গেট, এই যে মেইন গেট আছে। তারপরে এই যে এখানে বাগান আছে। তারপর আমরা বলতে পারি শহীদ এই যে এখানে একটা মাঠ আছে, মাঠ, শহীদ মিনার। তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি সবগুলো নাম এখানে লিখে ফেলি। আপনারা ছবিটার মধ্যে যেই নামগুলো দেখতেছেন, এই নামগুলোই আমরা এখানের মধ্যে বসাবো। সীমানা, মেইন গেট, বাগান, মাঠ, শহীদ মিনার, অফিস ভবন, ল্যাবরেটরি, হোস্টেল, লাইব্রেরি, একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 2। ওই যে পিছনের একটা গেট আছে, পিছনের গেট। এছাড়াও আপনারা এখানে গাছও দেখতে পাচ্ছেন, গাছ। আপনি এখানে লিখতে পারেন গাছও দেখা যাচ্ছে, চাইলে লিখতে পারেন গাছ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন এই সবগুলোর নাম এখানের মধ্যে লিখে ফেলব। তাহলে আমরা এখানের মধ্যে সবগুলো নাম লিখে ফেললাম। আর আপনারা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি কিন্তু প্রথমে শব্দগুলো যখন লিখছিলাম, শব্দগুলো খুব বড় বড় করে লিখতেছিলাম, লেখাটা সুন্দর দেখা যাচ্ছিল না। আমি শব্দগুলো মুছে দিয়ে আবার নতুন করে সবগুলো শব্দ এখানে লিখে দিয়েছি। আপনারা একটু কমেন্টে জানাবেন আগের লেখার চেয়ে এখনের লেখা কেমন দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে শব্দগুলো যে লিখলাম, কি কি লিখলাম যদি একটু ছবির দিকে তাকাই, এই যে সীমানা, মেইন গেট, বাগান, মাঠ, শহীদ মিনার, অফিস ভবন, ল্যাবরেটরি, তারপরে ল্যাবরেটরির পাশে দেখা যাচ্ছে গাছ। আমরা কিন্তু বলছি যে ওই গাছকে কিন্তু আপনি চাইলে লিখতে পারবেন, গাছ। তারপর হোস্টেল, লাইব্রেরি, তারপর হচ্ছে গিয়ে একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 2, পেছনের গেট। এই একাডেমিক ভবন মানে যেখানে এই যে শিক্ষার্থীরা ক্লাসরুম, বলতে গেলে ক্লাসরুম যেই বিল্ডিংটাতে, একাডেমিক ভবন 1, একাডেমিক ভবন 2। আচ্ছা, তো এই আর ও যে পেছনের গেটটা, তাকে একেবারে লাস্টেই লিখছি, পেছনের গেট। আচ্ছা, তো এই সবগুলো নাম এখানে আমরা লিখলাম। এখন আমরা সামনের দিকে আগাই। এবার বলল যে তোমাদের
তালিকাটি মানে এই যে তুমি যে তালিকাটা তৈরি করলা, তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষককে এবং সতীর্থদেরকে দেখাও এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে নাও। বললো যে তুমি যে এই তালিকাটা তৈরি করলা, এই তালিকাটা তুমি শ্রেণী শিক্ষককে দেখাবা এবং সতীর্থ তোমার সহপাঠী যারা আছে তাদেরকে দেখাবা। এই তালিকার মধ্যে কোনো জায়গাতে ভুল যদি ধরা পড়ে, তাহলে তোমার বন্ধুবান্ধব এবং শিক্ষক এটা তোমাকে জানাবে যে এই জায়গাতে ভুল হয়েছে, ওই অনুযায়ী তুমি এটা সংশোধন করে নিবা, এটাই বলছে। হ্যাঁ, যে শ্রেণী শিক্ষককেও তুমি এই তালিকাটা দেখাবা, সতীর্থদেরকেও এই তালিকাটা দেখাবা এবং তাদের পরামর্শ মতো তুমি প্রয়োজনীয় সংশোধন করে নিবা। অর্থাৎ আপনি উপরের এই ছবিটা দেখে কোনো একটা টপিকস হয়তো বাদ দিয়ে ফেলছেন, হয়তো আপনি কোনো একটা টপিকস ভুলে বাদ দিয়ে ফেলছেন, লেখেন নাই, তখন আপনি যখন আপনার শ্রেণী শিক্ষককে দেখাবেন, আপনার সহপাঠীদেরকে দেখাবেন, তাদের চোখে এই ভুলটা যখন ধরা পড়বে আপনাকে জানাবে, আপনি এটা সংশোধন করে ফেলবেন, এইটা বলছে। ঠিক আছে, আর যে ভুল না হয় তাহলে তো বলবে ভেরি গুড, হয়েছে, তোমার অঙ্ক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে বললো মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, মাঠ, গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে চিত্র 6.2-এ উপস্থাপন করা হয়েছে। আমরা ঠিক যেই নামগুলো বললাম ওই নামগুলোকে এখন আর ওই রঙিন ছবি, বড় ছবি দিয়ে না প্রকাশ করে বরঞ্চ ওই এক একটা বস্তুকে এক একটা বিন্দু দিয়ে প্রকাশ করা হয়েছে। এই যে আমরা ছবিটার দিকে তাকাই, মেইন গেট, এখানে মেইন গেটের ছবি আঁকা হয় নাই, জাস্ট একটা বিন্দু দেওয়া হয়েছে, এই বিন্দুটা দ্বারা বোঝানো হবে মেইন গেটটা এই জায়গাটার মধ্যে। এখানে আমাদের বাগানের আলাদা করে ছবি আঁকা হয় নাই, জাস্ট একটা বিন্দু, যে এই বিন্দুটা হচ্ছে বাগানের বিন্দুটা, এই বিন্দুটার দিকে তাকালে আমি বুঝবো আচ্ছা এখানে বাগান আছে, এখানের মধ্যে মাঠ আছে, এখানে তো অফিস ভবন আছে। এই যে দেখেন, এই যে গাছ, ল্যাবরেটরির পাশে যে গাছ ছিল, এই যে গাছ, হোস্টেল, ওই যে পেছনের গেট, একাডেমিক ভবন, এই হচ্ছে বিষয়গুলো। অর্থাৎ উপরের এই ছবিটাকেই, এই যে মানচিত্রটা, চিত্র 6.1, এখানে আমরা যেমন রঙিনভাবে সবগুলো দেখতে পাচ্ছি এবং এক একটা বস্তু বড় করে একদম চিত্রসহ দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা বস্তুকে এখন আমরা বিন্দু হিসাবে চিন্তা করব। এই যে মেইন গেট, এটা একটা বিন্দু, হ্যাঁ, এই মেইন গেটটা কি, একটা বিন্দু, বাগানটা একটা বিন্দু, এই প্রত্যেকটাকে আমরা এক একটা বিন্দু চিন্তা করব। প্রত্যেকটাকে আমরা কি করব, এক একটা বিন্দু চিন্তা করব। ঠিক আছে, এক একটাকে বিন্দু চিন্তা করব। এবার আমরা কি করব, এই বিন্দুগুলোকে এখানে স্থাপন করলাম চিত্র 6.2। আর সীমানাটাকে আলাদা করে কোনো বিন্দু দেয় নাই, যেহেতু সীমানাটা একেবারে চারিদিকে ছড়ায়া যাবে, এই জন্য এটাকে আলাদা করে আর বিন্দু দেয় নাই, বাকি সবগুলো এখানে ওদের বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার বলল চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না। আপনি চোখের আন্দাজে এখানে একটা বিন্দু বসাইলেন, এখানে একটা বিন্দু বসাইলেন, আপনি বললেন আমার মনে হচ্ছে আমাদের একাডেমিক ভবনটা এখানের মধ্যে একটা বিন্দু দেওয়া দরকার, এখানে শহীদ মিনার একটা বিন্দু দেওয়া দরকার। ওই চোখের আন্দাজে বা অনুমান করে অবস্থান মানচিত্র আঁকা সম্ভব না, এই জন্য কিছু হিসাব নিকাশ করা লাগে। অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হলো গাণিতিক হিসাব। কি গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান, বস্তুগুলোর আকার, একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা, পরিমাপ মতো মানচিত্রে বস্তুগুলো অঙ্কন করা, এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন। এসো আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই। অর্থাৎ আমরা যে যেই চিত্রটা দেখলাম, এটা কি চোখের আন্দাজে, মন গড়া, অনুমান করে মনে হচ্ছে অফিস ভবনটা ওখানে বসবে, মনে হচ্ছে বাগানটার বিন্দুটা এখানে বসবে, না, এইভাবে করে অবস্থান মানচিত্র হয় না। অবস্থান মানচিত্র তৈরি করার জন্য আমাদেরকে সঠিকভাবে ধারণা রাখতে হবে কোন বস্তুটা কোথায় বসার কথা, কোনটার পরে কোনটা, কোনটার পাশে কোনটা আছে। আমি অনুমান করে আমি এই ল্যাবরেটরির বিন্দুটা এখানে বসাই দিলাম, আমি অনুমান করে একাডেমিক ভবন 2-এর বিন্দুটা এখানে বসাই দিলাম না, আমাকে সঠিকভাবে জানতে হবে কোনটার পরে কোনটা আছে, ধারাবাহিকতা, কোনটার সাইজ কত বড় ছিল, একটার সাপেক্ষে আরেকটার দূরত্ব কতটুকু, এটার থেকে এটার মাঝখানের দূরত্বটা কতটুকু, এই জিনিসগুলো আমাদেরকে হিসাব নিকাশ জানতে হবে। আর এই হিসাব নিকাশটা আমরা করতে পারবো স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে। কিসের মাধ্যমে? স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা এই হিসাব নিকাশটা করতে পারবো যে কোন বিন্দুটা কোথায় বসবে, কোন বিন্দুর চেয়ে কোন বিন্দুর
একটা বিন্দুর চেয়ে আরেকটা বিন্দুর মাঝখানের দূরত্বটা কতটুকু হবে, এগুলো সব স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে নির্ণয় করা সম্ভব। আমরা এখন এই স্থানাঙ্ক পদ্ধতি নিয়ে কথাবার্তা বলা শুরু করব। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি, কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরের, আমি আপনাকে অনুরোধ করব খুব মনোযোগ দিয়ে এখনকার কথাগুলো ভালো করে একটু খেয়াল করবেন অনুগ্রহ করে। কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয়। যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির উপর স্থাপিত তার পরিমাণ বা ক্ষেত্রফল কত, এর পরিসীমা বা সীমানা উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই বিভিন্ন এই যে চারিদিকে কতটুকু এটা দীর্ঘ, প্রতিষ্ঠানের ভেতরে কটি ভবন আছে এবং কোন ভবনের পাশে কি আছে, একটি ভবন থেকে আরেকটি ভবন কত দূরে, চলাচলের পথ কতটা সোজা অথবা কতটা বাঁকা, গাছ বাগান খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত, এই রকম নানা প্রশ্নের উত্তর গাণিতিকভাবে পরিমাপ করতে হয় এবং সঠিক আনুপাতিক হারে, এই যে শব্দটা সঠিক আনুপাতিক হারে, তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয়। সঠিক আনুপাতিক হারে, সঠিক আনুপাতিক হারে এই শব্দটা বলার কারণ হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানের মানচিত্র আঁকতে চান, অবস্থান মানচিত্র, আপনি কি হুবহু ওই প্রতিষ্ঠানটাকে একটা মানচিত্রের মধ্যে তুলে ধরতে পারবেন? একদম যেই সাইজ, প্রতিষ্ঠানটা যেই সাইজের, আপনার কি খাতার কাগজটা ওই সাইজের? পুরো প্রতিষ্ঠানকে কি একটা কাগজের মধ্যে আপনি দাঁড়া করাইতে পারবেন? তা তো সম্ভব না। কি করতে হবে? ওই প্রতিষ্ঠানটার আকার, সাইজ, ক্ষেত্রফল বা পরিসীমা আমাকে জেনে যেই পরিমাপটা আমি পাবো তাকে আমি আনুপাতিকভাবে একেবারে ছোট করে আমি আমার কাগজের মধ্যে এটাকে উপস্থাপন করে দিব। আমি এখানে যেই প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছি চোখ দিয়ে আর আমার কাগজে যেটা, দুইটাই ঠিক আছে, দুইটাই ঠিক আছে, তবে আমার কাগজেরটা হচ্ছে আনুপাতিকভাবে ওই বিল্ডিংয়ের চেয়ে এটা ছোট করে আঁকা হয়েছে, কিন্তু অনুপাত ঠিক আছে। আমি এই চিত্রটাকে যদি আমি এখন ধারাবাহিকভাবে বড় করি তাহলে আমার ওই প্রতিষ্ঠানটাই পাওয়া যাবে। এই জন্য বলা হয়েছে সঠিক আনুপাতিক হারে তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয়। আর এই কাজগুলো করতে গণিতের স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয়। স্থানাঙ্ক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমরা বিভিন্ন ছবি দেখে কিছু কাজ করব। স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ, অর্থাৎ কোন বস্তুটা কোন জায়গাতে আছে তার অবস্থানটা কি, কোন বিন্দুটা কোন জায়গাতে আছে তার অবস্থানটা কি জানবো আমরা স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে। ছবিতে 6.3 একটা ছবি আছে, এই যে 6.3-এর একটা ছবি, আমরা একটু আগে ছবিটার দিকে একটু তাকাবো। আগে আমরা একটা ছবিটার দিকে তাকাবো, সবাই একটু মনোযোগ দিয়ে ছবিটার দিকে তাকাবো। এখানে দেখতে পাচ্ছি একজন শিক্ষক দাঁড়ানো আছেন এবং কয়েকজন শিক্ষার্থী এখানে বিভিন্ন জায়গাতে তারা অবস্থান করতেছেন। এক একজনের আমরা পরিচয় হিসাবে এক একটা অক্ষর দিলাম, A B C D E, এইভাবে করে এক একজনের নাম দেওয়া হলো। শিক্ষক এখানে দাঁড়িয়ে আছেন। তো শিক্ষক যে দাঁড়িয়ে আছেন, ভূমি বরাবর, ভূমি একেবারে নিচে, ভূমি বরাবর একটা সরল রেখা অঙ্কন করা হলো এবং উলম্ব, উলম্ব উলম্ব মানে খাড়াখাড়ি, উলম্ব মানে কি খাড়াখাড়ি, হ্যাঁ, এই যে উলম্ব রেখা, কি রেখা? উলম্ব রেখা, খাড়াখাড়ি একটা সরল রেখা অঙ্কন করা হলো। একটু খেয়াল করবেন, এই দুইটি রেখা যেই বিন্দুতে ছেদ করেছে তাকেই বলা হয় মূল বিন্দু, তাকেই বলা হয় মূল বিন্দু। আর এই যে আপনি এই যে এই যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন এই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করার যে পদ্ধতি, গাণিতিক পদ্ধতি, তাকেই বলা হয় স্থানাঙ্ক পদ্ধতি। মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুর অবস্থান ভুজ এবং কোটির মাধ্যমে প্রকাশ করার যে গাণিতিক পদ্ধতি তাকেই বলা হয় স্থানাঙ্ক পদ্ধতি। মনে আছে সবার? এই যে আমরা লিখেছিলাম, একটি বিন্দুকে মূল বিন্দু ধরে তার সাপেক্ষে, মানে ওই মূল বিন্দুর সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ এবং কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। তাহলে এই হচ্ছে সেই বিষয়টা, মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দু, এই বিন্দুটা কোন জায়গাতে অবস্থান করছে, এই বিন্দুটা অবস্থান করছে, যদি আমরা এই দিক থেকে ডান দিকে আসি 1 ঘর, তাহলে আমরা বলবো x-এর মান 1, আর যদি উপরের দিকে উঠি তাহলে 1 2, তাহলে 2 ঘর, তাহলে আমরা y-এর মান বলবো 2।
অর্থাৎ ভুজ 1 কোটি 2। তাইলে মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার অবস্থান ভুজ এবং কোটির মাধ্যমে গাণিতিক যে পদ্ধতি আমরা প্রকাশ করলাম এটাকে বলা হয় স্থানাঙ্ক পদ্ধতি। আচ্ছা আসেন আমরা চিত্রটা দেখলাম, এখন কি কথাবার্তাগুলো বলে আমরা সেই কথাবার্তাগুলো একটু শুনবো। হ্যাঁ, আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। 6.3-এর যে ছবিটা আপনারা দেখতে পেলেন, এইমাত্র যে ছবিটা আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম, ওই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছ? একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছে। শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সংখ্যা রেখা, আনুভূমিক মানে ভূমি বরাবর, যে ভূমিতে নিচে, এবং উল্লম্বভাবে, উলম্বভাবে অর্থাৎ খাড়াখাড়িভাবে যে রেখাটা, উলম্বভাবে সমকোণে আরেকটি সংখ্যা রেখা গিয়েছে। সমকোণ কেন বলল? সমকোণ বলার কারণ হলো এই একটা রেখা আর আরেকটা রেখা এইভাবে করে বাঁকা যাবে তা না, এই একটা রেখা আরেকটা রেখা একদম খাড়াখাড়িভাবে যাবে, একদম খাড়াখাড়িভাবে। এই জায়গাটা আমাদের যেন 90 ডিগ্রি তৈরি হয়। হ্যাঁ, এই রেখা এবং এই রেখার মাঝখানে যেন 90 ডিগ্রি কোণ তৈরি হয়, অবশ্যই হতে হবে 90 ডিগ্রি কোণ। তাহলে আনুভূমিকভাবে একটি সংখ্যা রেখা এবং উলম্বভাবে আরেকটি সংখ্যা রেখা সমকোণে অঙ্কন করা হয়েছে। এই সংখ্যা রেখা দুটির নির্দিষ্ট নাম আছে। আনুভূমিক সংখ্যা রেখার নাম হলো এক্স অক্ষ, আর এক্স অক্ষের সঙ্গে উলম্ব সংখ্যা রেখাটির নাম হলো ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস। অর্থাৎ তারা বুঝাইতে চাইতেছে এখানে আমাদের আনুভূমিক অর্থাৎ ভূমি বরাবর যে রেখাটা আছে তাকে বলা হয় এক্স অক্ষ বা এক্স এক্সিস, আর এই এক্স অক্ষের সাথে উলম্বভাবে সমকোণে যে রেখাটি আছে তাকে বলা হয় ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস। এরপরে কি বলল? এরপরে বলল এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তাকে মূল বিন্দু বা অরিজিন বলে। এই দুইটি রেখা যেই বিন্দুতে ছেদ করেছে তাকে মূল বিন্দু বা অরিজিন বলে। এই চিত্রতে শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন, এই যে শিক্ষক দাঁড়িয়ে আছেন, এই যে পায়ের জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, সেখানে অক্ষ দুইটি ছেদ করেছে। এই ছেদ বিন্দুটি হলো মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিকভাবে শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন। এই মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ব্যবহার করে শিক্ষক এক একজনের অবস্থান তিনি নির্দিষ্ট করে বলে দিতে পারবেন, সঠিকভাবে বলে দিতে পারবেন। যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরত্বে। কথাটার মানে কি আসলে একটু বোঝার চেষ্টা করি। এম, এখানে তো এম কে একটুখানি খুঁজে বের করি তো। এম, এখানে তো এম কোন ব্যক্তি? এই যে এম, এই যে ভদ্র মানুষটি চুপচাপ বসে আছেন, তাই না? হ্যাঁ, দেখতে তো খুব ভদ্র লাগছে। এম। তো এখন শিক্ষার্থী এম এর অবস্থান হলো মূল বিন্দু, এই যে মূল বিন্দু, এই মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে। 5 একক মানে এই এক একটা ঘরকে একক বলা হচ্ছে। এই যে এই এক একটা ঘর হচ্ছে বর্গক্ষেত্র। আমি এই একটা বাহু যখন নিব, এই যে এই ঘরের একটা বাহু যখন নিব আমি বলবো 1 একক, আরেকটা ঘর আমি নিব আমি বলবো 2 একক, আরেকটা ঘর নিব আমি বলবো 3 একক। আচ্ছা, তাহলে আমাদেরকে বললো এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে। তাহলে এখান থেকে এটা যদি হয় 0, মূল বিন্দু যেখানে সেখানে 0, মূল বিন্দু যেখানে সেটাই 0। তাহলে সেখান থেকে 1 2 3 4 5। আচ্ছা, আমি 5-এর এখানে আসলাম, 5-এর এখানে গেলাম, আমি তো থামলাম। এক্স অক্ষ বরাবর 5 একক দূরে গেলাম, ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরত্বে। ঠিক যেখানে আমি থামছিলাম না সেখান থেকে আমি এখন ওয়াই অক্ষ বরাবর, মনে রাখতে হবে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ মানে উপরের দিকে উঠবো আমরা, তাই তো? এখন ওয়াই অক্ষের দিকে যাবো আমরা এখন। তাহলে 5 একক দূরে আসলাম এক্স অক্ষতে, এখন এখান থেকে 6 একক দূরে যাব উপরের দিকে উঠবো। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, এই যে আমরা পেয়ে গেছি এম, তাহলে এক্স অক্ষ বরাবর 5 একক দূরে এবং ওয়াই অক্ষ যেখানে আমি গেলাম এই মাত্র ওখান থেকে ওয়াই অক্ষ, ওইখান থেকে ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরে আমরা এম কে পেয়ে গেলাম। এখানের মধ্যে আমরা এই এম এর অবস্থানটাকে প্রকাশ করব এইভাবে করে, এম এক্স অক্ষ বরাবর 5 একক দূরে
এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরে। যখন এইভাবে করে লেখা হয় তখন বুঝতে হয় প্রথমটা দ্বারা এক্স অক্ষের মান বোঝাচ্ছে আর পরেরটা দ্বারা ওয়াই অক্ষের মান বোঝাচ্ছে। তাহলে এক্স অক্ষ বরাবর 5 একক দূরে গিয়ে সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরে যদি যাওয়া হয় তাহলে আমরা সেই নির্দিষ্ট বিন্দুটিকে পেয়ে যাব। অর্থাৎ শিক্ষক যেই জায়গাতে দাঁড়িয়ে আছেন তিনি এখানে দাঁড়িয়ে বলবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এক্স অক্ষ বরাবর 5 একক দূরে যাও, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরে যাও, পেয়ে যাবা এম কে। কাকে পেয়ে যাবা? এম কে। এটা বলে দিল। এই এক্স অক্ষের মধ্যে যেই রেজাল্টগুলো আসে মানে এক্স অক্ষের যেই মান তাকেই বলা হয় ভুজ। তাকে কি বলা হয়? ভুজ। এক্স অক্ষের যেই মান এই যে 5 এক্স অক্ষের যেই মান তাকে বলা হয় ভুজ। আর এই যে এর পরে ওয়াই অক্ষের জন্য যেই মানটা বেরোইছে ওয়াই অক্ষের জন্য যেই মানটা বেরোইছে তাকে বলা হয় কোটি। কি আবার বলবেন এটা কি কোটি টাকা? কোটি টাকার প্রশ্ন না, এটা সেই কোটি না, এটা অঙ্কের মধ্যে এটা এই দুইটা সংখ্যার নাম। এক্স অক্ষের মধ্যে যেই মানটা বসে তাকে বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষের মধ্যে যেই মানটা বসে তাকে বলা হয় কোটি। তাকে বলা হয় কোটি। আচ্ছা, তাহলে ভুজ এবং কোটি আমরা বুঝলাম। শিক্ষার্থী, এম এর অবস্থান সংক্ষেপে লেখা যায় এম 5,6। এইভাবে করে এটাকে প্রকাশ করা হবে। এইভাবে করে এটাকে প্রকাশ করা হবে। প্রথমে আমরা যেই বিন্দুটা আমরা নির্ণয় করছি সেই বিন্দুর নামটা লিখব, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এক্স অক্ষের মান প্রথমে, ওয়াই অক্ষের মান দ্বিতীয়তে বসিয়ে দিব। তাহলে এম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5,6, তাহলে বোঝানো হচ্ছে এম বিন্দুর অবস্থান হলো ভুজ 5 কোটি 6। একইভাবে শিক্ষার্থী জি এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরত্বে। মানে এটা কি? আমাদের এখন জি এর কথা বলতেছে। কার কথা? জি এর কথা। এখানে জি কোথায় আছে আগে একটু দেখেন তো। এই যে জি, তাই না? এই যে জি বিন্দুটা, আমরা এখন এই বিন্দুটার মান কীভাবে করে বের করব? সেটা হচ্ছে মূল বিন্দু থেকে আমরা যদি 3 একক দূরত্বে যাই 1 2 3, তাহলে এক্স অক্ষ বরাবর 3-এ আসলাম, ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4, ওয়াই অক্ষ বরাবর 4 এককে আসলাম। তাহলে আমরা এই জি এর মানটা বলতে পারি প্রথমে এক্স অক্ষ বরাবর 3 আর এরপরে ওয়াই অক্ষ বরাবর 4, অর্থাৎ জি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3,4 এটা বুঝাবে। তাহলে এই হচ্ছে তার প্রকাশ। এদের প্রথমটিকে ভুজ, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে দুইটা সংখ্যা আমরা লিখলাম প্রথমটাকে বলা হয় ভুজ, ইংরেজিতে যাকে বলা হয় অ্যাবসিসা, এবং দ্বিতীয়টিকে কোটি, ইংরেজিতে যাকে বলা হয় অর্ডিনেট। হ্যাঁ, ভুজের ইংরেজি কি? অ্যাবসিসা, আর কোটির ইংরেজি হচ্ছে অর্ডিনেট। এভাবে মূল বিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে এখানে কি বলছে? 3টা শব্দ বলছে, মূল বিন্দু, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই 3টার মাধ্যমে আমরা কোনো একটা বিন্দুর অবস্থানকে নির্দিষ্টভাবে আমরা নির্ণয় করতে পারবো স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে। এখন তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে? প্রদত্ত বক্সে পি এর স্থানাঙ্ক লেখো। অর্থাৎ এই যে এখানে একটা বক্স দিয়ে দিল, আর এই বক্সটা দিয়ে আমাদেরকে বলল এই চিত্রতে পি, ওই যে পি দেখা যাচ্ছে, ওই পি এর স্থানাঙ্ক এই বক্সের মধ্যে তোমরা লেখো তো। তাহলে আমরা এখন পি এর স্থানাঙ্ক এখানে আমাদের লিখব। তাহলে আমরা যদি এই চিত্রের দিকে একটু তাকাই, আমাদেরকে পি এর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে এই চিত্রের মধ্যে আমি আগে একটু বাকিগুলো একটু মুছে দিই। হ্যাঁ, আগে বাকিগুলো একটু মুছে দিই, এতে করে আমাদের চিত্রটা একটু পরিষ্কার হয়ে যাবে, আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে। পি, এই যে পি বিন্দু, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে করে এখন নির্ণয় করব? কত হবে স্থানাঙ্কটা? সেটা হচ্ছে পি বিন্দু যেখানে আছে, আমরা যত জানি যে এটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে আমরা এক্স অক্ষের দিকে যাব। আমরা দেখতেছি এই যে পি বিন্দু বরাবর, তার মানে এই যে এখানে, তাহলে এক্স অক্ষের ওখানে যাব। এখানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, তাইলে এক্সের মান হচ্ছে 9। পি বিন্দুতে যেতে হলে এক্স অক্ষে আমাকে 9টা ঘর সামনে আগাইতে হবে, 9। এবার এখানে যখন আসলাম, আমি এখানে তাকে একটু লিখে ফেলি 9। এখানে যখন আসলাম, এবার এখান থেকে আমি ওয়াই অক্ষ বরাবর আমি পি এর কাছে যাব। এখান থেকে 1 2 3 4 5 6, এই যে 6, তাহলে ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে এক্স অক্ষ বরাবর আমাকে 9 ঘর সামনে আগাতে হবে এবং সেখান থেকে আমাকে 6 ঘর উপরের দিকে উঠতে হবে। তাহলে আমি যখন এই দিকে 9 ঘর এবং এইদিকে 6 ঘর উপরে উঠবো, আমি পি বিন্দু পেয়ে যাব। কোন বিন্দু পেয়ে যাব?
পি বিন্দু আমরা পেয়ে যাব। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে 9,6, ভুজ 9, কোটি 6। তাহলে এটাকে আমি যদি এখান থেকে লিখবো, আমরা তো এখানে এই বক্সের মধ্যে লিখে দিব। আমি এখন পুরোটা আস্তে আস্তে করে পুরো সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু মুখে যা আমি লিখবো সেই লেখাটাই আমি এখান মধ্যে একটু মুখে বলে দিই। সেটা আমরা বলবো চিত্র অনুযায়ী শিক্ষার্থী পি এর অবস্থান আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমরা লিখব চিত্র অনুযায়ী শিক্ষার্থী পি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 9 একক দূরে এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরে অবস্থান করছে। এই কথাটার মতো শিক্ষার্থী পি এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরত্বে। ঠিক এই কথাটার মতো করেই আমরা এখন পি এর কথাগুলো লিখব। কিভাবে করে লিখব সেটা হচ্ছে শিক্ষার্থী পি এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 9 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 5 কত, এটা কত 6, তাই না নাকি 1 2 3 4 5 6 6 একক দূরত্বে শিক্ষার্থী পি এর অবস্থান সংক্ষেপে লেখা যায় পি 9,6। হুবহু এই কথাটা আমি এখন এখানের মধ্যে এখন লিখে দেওয়ার চেষ্টা করব এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, তাহলে আমি এখন পুরো লেখাটা এখান থেকে লিখে দিই। তাহলে আমরা এখানের মধ্যে এই যে লেখাটা লিখে ফেললাম, আমরা যা বলেছিলাম হুবহু তাই লিখলাম। চিত্র অনুযায়ী শিক্ষার্থী পি এর অবস্থান হলো মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 9 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 6 একক দূরত্বে। তাহলে শিক্ষার্থী পি এর অবস্থান সংক্ষেপে লেখা যায় পি 9,6। বাস হয়ে গেছে। আচ্ছা, এটাই হচ্ছে স্থানাঙ্ক। এইটাকেই বলা হয় স্থানাঙ্ক। কোন স্থানে সে আছে, সে যেই স্থানে আছে ওখানকার অঙ্কগুলো আমরা লিখে ফেললাম। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই, এখন আমাদেরকে একক কাজ দেওয়া হয়েছে। একক কাজে কি বলল? একক কাজে বলল চিত্র 6.3 দেখে নিচের ছকে নামের পাশে ভুজ ও কোটি উল্লেখ করে স্থানাঙ্ক লেখো। অর্থাৎ আমাদের যে উপরে যে ছবিটা দেওয়া ছিল, চিত্রটা 6.3-এর চিত্রটা, ওইটা দেখে দেখে এখানে যে নামগুলো লেখা আছে, এই যেগুলো কিন্তু এক একটা শিক্ষার্থীর স্থান, ওই যে যেই স্থানে তারা আছে নামগুলো, এই যে বি এটা একটা শিক্ষার্থীর নাম, জি একটা শিক্ষার্থীর নাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে ভুজ, এই যে জি শিক্ষার্থী যেখানে আছে সেখানকার ভুজ কত, কোটি কত, তাহলে স্থানাঙ্কটা কত হবে এটা আমাদেরকে উল্লেখ করতে হবে। এবার প্রথমে বলে রাখি, এখানে এই যে 1 দেওয়া আছে, এই 1টা আসলে 1 হবে না, এটা 2 হবে। কেন 2 হবে? তার কারণ দেখেন এখানে কি লিখছে, নাম হচ্ছে বি, তার মানে বি নামক যে শিক্ষার্থী তার ভুজ হলো 3, কোটি হলো 1, তারা এইটা লিখছে। আসলে আমরা এখানে তাকাই, এই যে বি কোনটা, এই যে দেখেন বি, এই যে বি। তাহলে আমরা দেখি এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 1 2 3, আচ্ছা এক্স অক্ষ বরাবর 3, এবার ওয়াই অক্ষ বরাবর 1 2, তাহলে বি বিন্দুটা ওয়াই অক্ষ বরাবর 2-এ আছে, 2 একক দূরত্বে। তাহলে বি এর আসলে মানটা হবে 3,2, ভুজ হলো 3 আর কোটি হলো 2। তাহলে এখানে আমাদের যেহেতু 1 লেখা আছে, তাহলে আর বুঝতে বাকি নাই যেখানে আসলে প্রিন্টিং মিস্টেক বা ভুল হয়ে গেছে আর এই জায়গাটার মধ্যে, এটা আসলে 2 হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝলাম। এবার জি, এই জি নামের যে শিক্ষার্থী আছে তার ভুজ এবং কোটি কত সেটা আমরা এখন দেখব। আমরা এখন আমাদের টার্গেট হলো জি, তাই তো? আচ্ছা, তাহলে এখানের মধ্যে জি, এই যে জি, এই যে এটা জি বিন্দু, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যদি তাকাই, এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 4 একক দূরত্বে। এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্বে, ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরত্বে, অর্থাৎ ভুজ হলো 3, কারণ এক্স অক্ষ বরাবর যেই মানটা এটাই ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যেই মানটা এটাই হচ্ছে কোটি। মনে রাখতে হবে এটা যে ওয়াই অক্ষ, এর পাশে যে এই দাগটা এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। এই যে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ বরাবর যেই মানটা তাকে বলা হবে ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর যেই মানটা তাকে বলা হবে কোটি। তাহলে আমরা দেখতে পেলাম জি নামক বিন্দুটার এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরত্বে। তাহলে আমরা একটু লিখে দিই, এক্স অক্ষ বরাবর যেহেতু 3, তাহলে ভুজ হলো 3 আর কোটি হলো 4। তাহলে আমরা লিখব জি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3,4। এবার হচ্ছে এল, আমরা এখন এল এর কাছে যাই। এল কোথায়? এল এই যে এল, তাহলে এক্স অক্ষ বরাবর 3,
ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 5 6 6, তাহলে ওয়াই অক্ষ বরাবর 6, তাহলে এক্স অক্ষ বরাবর 3 আর ওয়াই অক্ষ বরাবর 6, তাহলে 3 6, তাই তো 3 এবং 6, তাহলে 3 হলো ভুজ, 6 হলো কোটি, তাহলে L 3,6। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, বুঝে গেছেন। আচ্ছা, এবার ই এর কাছে যাই। তাহলে ই কোথায়? এই যে আমরা দেখতেছি ই, এই যে ই, তাহলে ই হচ্ছে এক্স অক্ষ বরাবর 9 এবং ওয়াই অক্ষ বরাবর 2, তাহলে 9 2, তাই তো 9 এবং 2, তাহলে আমরা বলতে পারি 9 এবং 2, তাহলে ই 9,2। আমরা প্রত্যেকটা জিনিস করে দিচ্ছি। এবার কে ভুজ 1 কোটি 6, তাহলে এখানের মধ্যে হবে কে 1,6। আচ্ছা, এই যে 1,6 বললো, আসেন আমরা একটু কে এর অবস্থানটা দেখি। এই যে 1 এবং 6, তাহলে 1 2 3 4 5 6, এই যে 6, তাহলে 1,6। ওকে, আমরা বুঝে গেছি। তাহলে হয়ে গেল কে এর মানটা, স্থানাঙ্ক লিখলাম। এবার এ এরটা কত হবে, এ এর স্থানাঙ্কটা কত হবে, এটা আমি যদি আপনাদের জন্য রেখে দেই, আপনারা কি একটু কমেন্টে আমাকে জানাইতে পারবেন এই এ এর স্থানাঙ্কটা কত হবে? আমি এই ঘরটা রেখে দিলাম আপনাদের জন্য। আমি আশা করব আপনারা কমেন্টে এই এ বিন্দুটার ভুজ কত, কোটি কত, স্থানাঙ্কটা কত হবে, একটু কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাবে যে এই পড়াগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে এই এ বিন্দুর ভুজ, কোটি, স্থানাঙ্কটা আপনাদের HW, তাই তো? কমেন্টে জানাবেন। আচ্ছা, এবার আমরা যদি একটু সামনের দিকে আগাই, পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে বলা হলো, লক্ষ্য করো যে চিত্র 6.3-এ শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। আসলে কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয়। খেয়াল করেন উপরের যে চিত্রটা, সেখানে কিন্তু শিক্ষকের অবস্থানের সাপেক্ষে এক একজন শিক্ষার্থীর অবস্থান আমরা নির্ণয় করেছি। অর্থাৎ একটা বিন্দুর অবস্থান জানতে হইলে আরেকটা বিন্দুর সাথে তুলনা করতে হবে যে ওই বিন্দুটা কোথায়, এই বিন্দুটা কোথায়, কোন দিকে আছে। আমরা এইভাবে করে অবস্থানটা জানতে পারবো। এখন কোনো একটা জায়গাতে শুধু একটাই বিন্দু আছে, আশেপাশে কোথাও কোনো কিছু নাই, আমি ওইটার অবস্থানটা সঠিকভাবে তুলে ধরতে পারবো না। সঠিকভাবে তুলে ধরতে পারবো না যে ওই বিন্দুটা আসলে কোন জায়গাতে আছে। ওই বিন্দুটা অবস্থান যদি আমাকে প্রকাশ করতে হয়, অবশ্যই তার আশেপাশের কোনো জিনিসের সাথে তুলনা করে আমাকে জানাইতে হবে, হ্যাঁ না? তুলনা করে আমাকে জানাইতে হবে। তাহলে এখানে আমাদের দেখেন শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। কোনো বস্তুর অবস্থান জানতে হলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয়। যেমন কোনো শিক্ষার্থীর অবস্থান কোথায় তা এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে। এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে, যার সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে। তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূল বিন্দু। যদি তুমি তোমার সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও, তাহলে তোমার অবস্থান হবে মূলবিন্দু। অর্থাৎ তুমি যদি তোমার অবস্থানে, তুমি যে জায়গাতে আসো, তোমার অবস্থানের সাপেক্ষে অন্যদের অবস্থান তুমি নির্ণয় করতে চাও, তোমার সাপেক্ষে তুমি যেখানে আসো এখানের থেকে ওই শিক্ষার্থীর দূরত্ব কতটুকু, ও কোন দিকে আছে, ডান দিকে নাকি বাম দিকে, কত দূরে আছে, এটা তুমি যদি নির্ণয় করতে চাও তোমার সাপেক্ষে, তাহলে তুমিই হবে মূলবিন্দু, তুমি হবে মূলবিন্দু। অথবা অন্য একটা বিন্দুর সাপেক্ষে তুমি অন্যান্য অনেকগুলো বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাও, এখানে যেই বিন্দুটা মেইন, যাকে টার্গেট করে মূলত অন্য সকলের অবস্থান নির্ণয় করা হচ্ছে, যাকে টার্গেট করে, সেটাই হবে মূলবিন্দু। এটাই এখানে বোঝানো হয়েছে। মূলবিন্দুতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে। মূলবিন্দুতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করে। মূলবিন্দুতে ভুজ 0, কোটিও 0। মূলবিন্দু যেটা, এটাই যেহেতু মেইন, এখান থেকে যেহেতু অঙ্কটা আরম্ভ হবে, এই জায়গাটার মধ্যে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, অর্থাৎ ভুজ 0, কোটি 0। অর্থাৎ মূলবিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। এখানের মধ্যে আর কি টাইপিং করতে গিয়ে এই 0 এই সাইডে চলে আসতো, এটা এখানে না দিয়ে যদি এখানের মধ্যে পাশাপাশি লিখে দিত, তাহলে মনে একটু বেশি সুন্দর দেখা যেত, তাই না? তাহলে একটু বেশি সুন্দর দেখা যেত। 0,0 ও 1 0 দিকে চলে আসছে। এভাবে একটি মূলবিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি, ইংরেজিতে যাকে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। আশা করি
এতক্ষণ পরে আপনারা এই স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। একটি মূলবিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। আপনারা যে এই যে উপরে যে কাজগুলো করলেন, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক হলো 3,2, তার মানে দেখেন এই বি বিন্দুর অবস্থানকে আপনি ভুজ এবং কোটির মাধ্যমে প্রকাশ করেছেন এবং এখানে একটা বাংলা কথা লিখছেন, এই যে 3 আর 2 গণিতের ভাষায় লিখছেন, সংখ্যা দিয়ে লিখছেন। এই জন্য এটাকে বলা হয় গাণিতিকভাবে যখন প্রকাশ করা হয়, গাণিতিক পদ্ধতি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর ভুজ এবং কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করাটাকে এই গাণিতিক পদ্ধতিকে বলা হবে স্থানাঙ্ক জ্যামিতি। মূল বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দুর ভুজ এবং কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করাটাকেই বলা হবে স্থানাঙ্ক জ্যামিতি। আশা করি এখন আপনারা সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই জিনিসটা আবিষ্কার করলো কে? এই যে এইভাবে করে নির্ণয় করতে হয়, একটাকে মূল বিন্দু ধরতে হয়, অন্য একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এক্স অক্ষ ওয়াই অক্ষ এদেরকে ব্যবহার করে নির্ণয় করতে হয়, এটা আবিষ্কার করলো কে? এটা অন্য কালার দিয়ে দিই। ফরাসি দার্শনিক, গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেকার্তে। রেনে দেকার্তে, এই যে রেনে দেকার্তে, কিন্তু ইংরেজি শব্দটা দেখে কেমন যেন উচ্চারণ এরকম মনে হয়, রেনে দেসকার্তেস, তাই তো? রেনে দেসকার্তেস, কিন্তু আসলে উচ্চারণটা কি? রেনে দেকার্তে। রেনে দেকার্তে এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন। এই যে মহান ব্যক্তিটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারই নামানুসারে জ্যামিতির এই শাখাটি কার্তেশীয় স্থানাঙ্ক নামে পরিচিত। এই যে স্থানাঙ্ক যে জ্যামিতি, এটা কিন্তু জ্যামিতির একটা শাখা, একটা অংশ। এটা আবিষ্কার করেছেন রেনে দেকার্তে। তো যেহেতু উনি আবিষ্কার করছেন, এই জন্য ওনার নাম দিয়েই এই পদ্ধতিটার নামকরণ করা হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক, ওই যে রেনে দেকার্তে, এই যে কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি। ধরো তুমি মূল বিন্দু থেকে কোনো একটি বিন্দু যেমন P5,4 বিন্দুতে পৌঁছাতে চাও। তুমি মূল বিন্দুতে অবস্থান করতেছো, ওই জায়গাটা থেকে তুমি অন্য একটা বিন্দুতে যাইতে চাও। তুমি যেই বিন্দুতে যেতে চাও ওই বিন্দুর স্থানাঙ্ক হলো P5,4। কিভাবে করে যাবে? তাহলে তুমি এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে তুমি আগে পৌঁছাবে, তাই না? আগে 5,4 এক্স অক্ষ বরাবর, এই যে মূল বিন্দু, এখান থেকে 1 2 3 4 5, এই যে তুমি এখানে আগে পৌঁছাবা। তুমি যাইতে চাও এখানে, এই যে এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন, তোমার লক্ষ্য, তুমি এখানে যেতে চাও। তাহলে ওখানে তুমি পৌঁছাইবা কিভাবে করে? তুমি মূল বিন্দু থেকে প্রথমে এক্স অক্ষ বরাবর 5 একক দূরত্বে গিয়ে থেমে গেলা, এরপর ওয়াই অক্ষের সমান্তরালে 4 একক দূরত্ব অতিক্রম করলা। এখান থেকে ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এখান থেকে ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4 একক দূরত্বে তুমি গিয়ে পৌঁছাইলা। এই মাত্র তুমি যেখানে আসছো এটাই হচ্ছে পি এর অবস্থান। তুমি পি বিন্দুর ওখানে পৌঁছায় গেছো। মূল বিন্দু থেকে তুমি পি এর অবস্থানে পৌঁছে গিয়েছো। আবার চাইলে তুমি আরেকভাবে যেতে পারো। সেটা কি? তুমি প্রথমে এক্স অক্ষতে না গিয়ে তুমি প্রথমে ওয়াই অক্ষতে উঠলা, সমস্যা তো নাই। এই যে দেখো মূল বিন্দু থেকে তুমি প্রথমে ওয়াই অক্ষ বরাবর 4 একক উপরে উঠলা। এবার কারো করে মনে প্রশ্ন আসতে পারে, স্যার 5 এর পরে 0 কেন? এখানে তো 4 এর আগে 0 কেন? আসেন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনি যদি এই দিক দিয়ে যেতে চান, যেতে চান পি বিন্দুতে, এই যে আমি এটা লাল কালার দিচ্ছি, যদি আপনি এই দিক দিয়ে যেতে চান তাহলে আপনি মূল বিন্দু থেকে প্রথমে এক্স অক্ষ বরাবর 5 একক দূরে গিয়ে থামলেন। তাহলে দেখেন তো, আপনি 5 একক দূরে গিয়ে থামলেন মানে কি? এইখানে এই যে বিন্দুটা, এইখানে এক্স এর মান 5, এই জায়গাটার মধ্যে ওয়াই এর মান কত? আমরা কি এখান থেকে এক ঘর উপরে উঠছি? না, উঠি নাই তো। আমি তো এখানেই অবস্থান করতেছি, আমি উঠি নাই। তাহলে এখানে তো ওয়াই এর মান 0, কারণ এটা তো উপরে বা নিচে কোথাও নামে নাই। এক্স অক্ষ বরাবর 5 ঘর দূরে এসে সে বসে পড়ছে, এখানেই কোনো নড়াচড়া করতেছে না। তাহলে এখানে হচ্ছে ওয়াই এর মান 0।
অর্থাৎ যখন আমি এক্স অক্ষের উপরেই অবস্থান করব, এক্স অক্ষের উপরেই অবস্থান করব, তখন ওয়াই এর মান 0। ওয়াই এর মান 0, কারণ আমি উপরে বা নিচে কোথাও নামই নাই, আমি এক্স অক্ষের উপরেই আছি, ওয়াই এর মান 0। আর যদি আমি এই দিক দিয়ে তাকাই, সবাই একটু একটু খেয়াল করেন, এবার অন্য কালার দিব, এখন আমি অন্য কালার দিব, আমি এই দিক দিয়ে যেতে চাই, এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে যেতে চাই, তাহলে আমি মূল বিন্দু থেকে প্রথমে এই বিন্দুতে এসে বসা পড়লাম। হ্যাঁ, আমি বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম, আমি এখানে বসে পড়লাম। তো আমি যেখানে বসলাম এখানের মধ্যে একটু চিন্তা করেন, আমি মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর 1 2 3 4, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি 4 একক দূরে আসলাম, তাহলে ওয়াই এর মান 4, কিন্তু এক্স এর মান আমি কি ডানে বা বামে কোথাও গিয়েছি? এই যে একটু খেয়াল করবেন, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলোর চিন্তা করেন, এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলোর কথা চিন্তা করেন, আমি কি ডানে বা বামে কোথাও গিয়েছি? না, আমি ওয়াই অক্ষের উপরেই অবস্থান করতেছি। যেহেতু আমি ডানে বা বামে কোথাও যাইনি, সুতরাং এখানের মধ্যে এক্স এর মান 0, এক্স এর মান 0, কারণ আমি শুধু ওয়াই এর উপরেই আসি, আমি কিন্তু এখানে ডানে বা বামে কোথাও যাইনি। এই যে আমি যে হাতটা দেখালাম না, এটা কিন্তু একটা এক্স অক্ষের, এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, আমি ডানে বা বামে কোথাও যাই নাই, আমি ওয়াই অক্ষ বরাবর আমি 4 একক দূরে অবস্থান করতেছি। তাহলে ওয়াই এর মান 4, কিন্তু যেহেতু ডানে বামে কোথাও যাই নাই, তাহলে এক্স এর মান 0। আপনারা জানেন একটা বিন্দুর স্থানাঙ্ক লিখতে গেলে প্রথমে এক্স এর মান বসানো হয়, তারপরে ওয়াই এর মান বসানো হয়। তো যেহেতু আমি 4 একক দূরে এসেছি, এটা ওয়াই এর মান, এই জন্য আমি পরে 4 বসাইছি, ডানে বামে কোথাও যাই নাই, তাহলে এক্স এর মান 0 বসাইছি। এখানের মধ্যে এক্স এর মান 5, তো প্রথমে বসাইছি, আর ওয়াই এর মান 0, তো পরে বসাইছি। এবার আমি যখন এখান থেকে এইখানে আলটিমেটলি পৌঁছাইলাম, তখন আমি জানি যে এইদিকে 5, এইদিকে 4, তাহলে 5,4। আর আমি যদি এই দিক দিয়ে যাই, এইদিকে 4, এইদিকে 5, এদিকের যে 4 এটা মানে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান সবসময় পরে বসে, আর এদিকে যে 5 এটা এক্স এর মান, তাহলে এক্স এর মানটা আগে বসে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা, কথা কি সবাই ক্লিয়ার? আশা করি আপনারা সবাই কথাটা ক্লিয়ার। তাহলে এখানের মধ্যে আমাদেরকে যেই বিষয়টা, ওই যে পি এর মানটা, তাহলে দেখেন অতিক্রম করে পি 5,4 বিন্দুতে পৌঁছাতে পারো। আবার অন্যভাবে প্রথমে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর 4 একক, এই যে আমি যে নীল কালার দিয়ে যেই জিনিসটা দেখিয়েছি, সেটাই এখানের মধ্যে কথাগুলো বলা হয়েছে, অন্য কোনো কিছু না। মানে তুমি চাইলে আগে এক্স অক্ষ দিয়ে গিয়ে তারপরে ওয়াই অক্ষ বরাবর যেতে পারো, অথবা তুমি ওয়াই অক্ষ বরাবর গিয়ে তারপরে এক্স অক্ষ বরাবর যেতে পারো। মনে করো এটা তোমার বাড়ির অবস্থান, একটা বাড়িতে বিভিন্ন রাস্তা থাকে না বাসায় যাওয়ার জন্য, খালি কি একটাই রাস্তা, বিভিন্ন দিক দিয়ে রাস্তা থাকে, এটাই দেখানো হলো। চাইলে এই দিক দিয়েও যাওয়া সম্ভব, চাইলে এই দিক দিয়েও যাওয়া সম্ভব, এটাই এখানে দেখানো হইল। পথ দুইটি একটি আয়তাকার আকৃতি তৈরি করে। এই যে চিন্তা করেন, একটু ছবিটার দিকে একটু তাকান না, একটু ছবিটার দিকে একটু তাকান, সেটা হচ্ছে এই দিক দিয়ে গেলাম, বলেন এটা কি একটা আয়ত হয়েছে কি হয় নাই? এটা কি একটা আয়ত হইল কি হইল না? হ্যাঁ, এটা একটা আয়ত হইল। যেহেতু আমরা স্থানাঙ্ক জ্যামিতি করতে গিয়ে একটা আয়তর মতো তৈরি হয়ে গেছে, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে গিয়ে একটা আয়তর মতো তৈরি হয়ে গিয়েছে, সুতরাং এজন্য স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা নাম হচ্ছে, কার্তেশীয় জ্যামিতির আরেকটা নাম হচ্ছে আয়তাকার কার্তেশীয় জ্যামিতি। এই যে এখানে নিচে লেখা আছে এই জিনিসটা, সেটা হচ্ছে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। এখন কি বললো? অর্থাৎ অক্ষদ্বয় মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, অক্ষদ্বয় এবং পি বিন্দু থেকে অক্ষদ্বয়ের উপর লম্ব রেখাদ্বয় একটি আয়ত উৎপন্ন করে। এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এবং এই যে পি বিন্দুটা, এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানেন, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানেন। পি বিন্দু যেখানে স্থানাঙ্ক নির্ণয় করতে চাচ্ছেন, ওই বিন্দুটা থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানেন, ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানেন। তাহলে দুইটা অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আগে থেকে এইভাবে করে আসে, আর স্থানাঙ্ক যেই বিন্দুটা নির্ণয় করলেন ওখান থেকে যদি দুইটা লম্ব টানেন, এক্স অক্ষের উপর একটা লম্ব, ওয়াই অক্ষের উপর একটা লম্ব, চিত্রটা একটা আয়তর মতো দেখা যায়। চিত্রটা কিসের মতো দেখা যায়? আয়তর মতো দেখা যায়। এই যে মূলত চিত্রটা এইরকম,
এই যে চিত্রটা আয়তর মতো দেখা যায়, এই জন্য এটাকে বলা হয় আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমাদের মনে থাকবে তো কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতির অপর নাম হলো, আরেকটা নাম হলো আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি। কেন আয়তাকার বলা হয় তার ব্যাখ্যাটা আমরা বুঝলাম, ঠিক আছে, ব্যাখ্যাটা আমরা বুঝলাম। তাহলে এবার আমাদেরকে কি বলল, চিত্র 6.3-এ শ্রেণীকক্ষে শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন। যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে চান তখন কি করবেন? আগের যে চিত্রটা সেখানে শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন, তার সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করেছেন। আর এখন বলল শিক্ষক দাঁড়াবেন মাঝখানে, আর আশেপাশে যত শিক্ষার্থী আছে তাদের তিনি স্থানাঙ্ক নির্ণয় করবেন, অবস্থান নির্ণয় করবেন। সেটা কিভাবে করে? এই অবস্থায় ছোট একটি কাজ করে খুব সহজেই শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায়। যা করতে হবে তা হলো এক্স অক্ষের সংখ্যা রেখাকে বাম দিকে বর্ধিত করতে হবে। সংখ্যা রেখায় 0 এর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকে। একইভাবে ওয়াই অক্ষের সংখ্যা রেখাকে নিচের দিকে বর্ধিত করতে হবে। এই বর্ধিত সংখ্যা রেখায় 0 এর নিচের দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলো নিচের দিকে ক্রমান্বয়ে ছোট হতে থাকে। লাইনটা তো শুধু বাংলাই পড়ে গেলাম, তাই না? আসলে আমরা এখন চিত্রের মধ্যে সরাসরি জিনিসটা বুঝবো। সেটা হচ্ছে এই যে শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, শিক্ষিকা ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছেন সেটাই হচ্ছে মূল বিন্দু। সেটাই কি মূল বিন্দু। আমরা আগেরবার যখন অঙ্কটা করেছিলাম, আমরা অঙ্কটা করেছিলাম জাস্ট এতটুকুর মধ্যে, আমরা অঙ্কটা করেছিলাম শুধু এতটুকুর মধ্যে। এখন আমরা অঙ্কটা করব একদম সম্পূর্ণটা, অর্থাৎ শিক্ষক এখন মাঝখানে দাঁড়িয়ে আছেন। শিক্ষক মাঝখানে, তাহলে মাঝখানে মানে কি? এই যে ডানে বামে উপরে নিচে সব দিকে আছে না, চারিদিকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এটা নির্ণয় করব একেবারেই সহজ। কিভাবে করে? এক্স অক্ষ মূল বিন্দুটা যেখানে, সেখানে আমরা জানি যে মূল বিন্দু যেখানে সেখানে 0 হয়। সেখানে কি হয়? 0 হয়। তাহলে 0-র ডান দিকে 1 2 3 4 অর্থাৎ ধনাত্মক, আর 0-র বাম দিকে ঋণাত্মক -1 -2 -3 ঋণাত্মক, ধারাবাহিকভাবে ছোট হচ্ছে। ওয়াই অক্ষে 0-র উপরের দিকে ওয়াই অক্ষ উপরের দিকে ধনাত্মক আর নিচের দিকে ঋণাত্মক। তাহলে আমরা দেখলাম এক্স অক্ষের ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক সংখ্যা। ওয়াই অক্ষের উপরের দিকে ধনাত্মক সংখ্যা, নিচের দিকে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখলাম। এখন আমাদেরকে বলছে চিত্র 6.6-এ দেখানো শিক্ষকের অবস্থান, অর্থাৎ এই যে মূলবিন্দু ও, মূলবিন্দু হচ্ছে ও, এই ও এর মান হচ্ছে 0,0, কারণ ও বিন্দুটা যেখানে সেখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এই অবস্থান ও 0,0 সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ আমাদেরকে এখন অঙ্ক করতে দিছে। এই যে এখানের মধ্যে কিছু অক্ষর লেখা আছে, এখানের মধ্যে কিছু অক্ষর দেওয়া আছে, আমরা এই অক্ষরগুলোকে দেখে দেখে তাদের স্থানাঙ্কগুলো এখন আমরা এখানের মধ্যে নির্ণয় করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি এখন এই ছবিটার দিকে তাকাই, সবার প্রথমে এখানে লেখা আছে কে। এটা কিন্তু যে কে না, এই কে আসলো, এটা কিন্তু সেই কে না, ঠিক আছে? কে, এই কে আমরা বিন্দুটা যদি এখানে তাকাই তাহলে আমরা দেখবো কে বিন্দুটা কোথায়। এই যে কে বিন্দু, এই যে কে বিন্দু, কে বিন্দুর ভুজ হলো -8, ভুজ -8, ভুজ মানে কিন্তু এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের মান -8 মানে সে বাম দিকে আসছে। এবার কোটি +1, কোটি মানে ওয়াই এর মান, তাহলে +1 মানে সে উপরের দিকে উঠছে। তাহলে 0 বিন্দু থেকে -8 মানে 0 বিন্দু থেকে বাম দিকে 8 ঘর আসবো, 8 একক, আর এখান থেকে 1 একক উপরে উঠব। এই হচ্ছে কে এর স্থানাঙ্ক। তাকে লিখবো কিভাবে করে? -8,1। এবার সি, তাই না? এই যে সি, আমরা পেয়ে গেলাম সি। এই সি এর স্থানাঙ্ক কত হবে? সি এর স্থানাঙ্ক মূল বিন্দু থেকে 1 2 3 4 4, এটাকে বড় করা দরকার, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করার জন্য এটা বড় করি। দেখেন যে বিষয়টা, মূল বিন্দু থেকে 1 2 3 4 এটা 5। দেখেন আমি যদি 4-এর এখানে আসি, আমি যদি উপরের দিকে উঠি তাও কিন্তু আমি সি কে পাই না। আমি যদি 5 এককে আসি, এখান থেকে যদি আমি উপরের দিকে উঠি তাও আমি সি কে পাই না। তাহলে সি এর এই বিন্দুটা 4 এবং 5-এর মাঝখানের অবস্থা আছে। দেখেন একটু, আমরা যদি ছবিটার দিকে তাকাই, এটা মিডলে আছে, মাঝখানে আছে। তাহলে 4 এবং 5-এর মাঝখানে আছে, অর্থাৎ এই যে মাঝখান, এই যে। তাহলে 4 এবং 5-এর মাঝখান বরাবর আছে। তাহলে আমরা 4 এবং 5-এর মাঝখান মানে কি? 4.5। 4 এবং 5-এর মাঝখানে মানে কি? 4.5। এই যে এই জায়গাটার মান,
এই জায়গাটার মান কত? এই জায়গাটার মান হচ্ছে 4.5, এই জায়গাটার মান 4.5। তাহলে এক্স এর মান হচ্ছে 4.5, মানে ভুজ 4.5। এরপরে আমরা এখন দেখবো ওয়াই এর মান। আমরা যখন ওয়াই এর মানটা দেখব, ওয়াই এর মানটা আমরা কীভাবে করে নির্ণয় করব আপনারা জানেন, সেটা হচ্ছে যেহেতু এক্স অক্ষ বরাবর 4.5, এবার এই বরাবর আমরা উপরের দিকে উঠব, উপরের দিকে উঠব। দেখেন উপরের দিকে যদি উঠি তাহলে আমাদের হয় 1 2 3, 3-এর পরেও আরও কিছুটা উপরে ওঠা দরকার। এই যে আচ্ছা 1 2, 2-এর পরে কিছুটা ওঠা দরকার, 2-এর পরে, এই যে 2-এর পরে এইখানটার মধ্যে। তাহলে 2-এর পরে কিছুটা যদি উঠি, একটু খেয়াল করে দেখেন, এটা 2, এটা 3, তাহলে 2 আর 3-এর মাঝখানে, 2 এবং 3-এর মাঝখানে, তার মানে কি 2.5 না? 2.5 কিনা বলেন, আপনি বলেন 2.5 কিনা? তাহলে আমরা এটা দেখলাম, তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান 2.5, ওয়াই এর মান 2.5। আমরা যখন মানগুলো লিখি 4.5, 2.5, এই হচ্ছে মানটা। তাহলে এই সি বিন্দুর মান স্থানাঙ্ক কত হবে? এক্স অক্ষ বরাবর 4.5, এবং এখান থেকে যদি আমি বরাবর উপরের দিকে উঠি তাহলে আমি দেখতেছি 2.5, কারণ এখানে 1, এখানে 2, এই যে 2.5, তাহলে 2.5 আমরা লিখে দিলাম। তাহলে এটা যদি আমরা একটু বক্সের মধ্যে লিখে দিই, তাহলে বক্সের মধ্যে লিখে দিলে আমরা কীভাবে লিখতে পারি? সেটা হচ্ছে সি ভুজ হলো 4.5 আর কোটি হলো 2.5। তাহলে লিখবো এখানের মধ্যে সি 4.5, 2.5। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমরা যাব এইচ, একটু কালারটা চেঞ্জ করি। এইচ, চলেন আমরা এইচ বিন্দুতে যাই। এইচ বিন্দু কোথায়? এইচ বিন্দুটা এই যে পেয়ে গেছি আমরা, এইচ বিন্দুটা পেয়ে গেলাম। এটা এইচ বিন্দু দেওয়া আছে, এই যে এটা এইচ বিন্দু। তাহলে আপনি যদি খেয়াল করেন, এটা মূল বিন্দু, মূল বিন্দুর ডানেও যায় না, এই যে বিন্দুটা ডানেও যায় নাই, বামেও যায় নাই, পুরাপুরি ওয়াই অক্ষের উপরে সে অবস্থান করতেছে। তাহলে মূল বিন্দু থেকে ডানে বা বামে কোথাও না যাওয়ার কারণে, মূল বিন্দু বরাবর যে এই যে ওয়াই অক্ষটা বরাবর অবস্থান করার কারণে আমরা বুঝতেছি এইখানে এক্স এর মান হচ্ছে 0। এক্স এর মান কত? 0, কারণ সে ডানে বা বামে কোথাও যায় নাই। ডানে বা বামে গেলে আমরা এক্স এর মান আলাদা করে কিছু পাইতাম, ডানে বা বামে না যাওয়াতে এক্স এর মান 0, এক্স এর মান 0। এবার আমরা দেখব এই মানটা ওয়াই অক্ষের কোথায় আছে। এই বিন্দুটা মূল বিন্দু -1, -2, -3, -4, -5, -6, -5এও না, -6এও না, এই দুইটার মাঝখানে আছে। তাহলে -5 এবং -6-এর মাঝখানে, অর্থাৎ -5.5। কারণ আপনি দেখেন -5 আর -6-এর মাঝখানে মানে -5.5। বলুন এটা কীভাবে করে? -5 আর -6 যোগ করে 2 দিয়ে ভাগ করেন, মাঝখানে পেয়ে যাবেন। -5 আর -6 যোগ করলে হয় -11, 2 দিয়ে ভাগ করলে হয় -5.5। তাহলে মাঝখানের বিন্দুটা হলো -5.5। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে যেহেতু এই বিন্দুটা ডানে বা বামে কোথাও যায়নি, তাহলে এক্সের মান 0, এবং মূল বিন্দু থেকে যদি এটা নিচের দিকে আসছে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসছে, তাহলে এটার মান ঋণাত্মক, মানটা -5.5। এই মানটা আমরা একটু এখানের মধ্যে বসিয়ে দিতে চাই। এখানের মধ্যে এইচ অর্থাৎ ভুজ হবে 0 আর কোটি হবে -5.5। তাকে লিখতে পারি কিভাবে করে? এইচ 0, -5.5। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার। এবার আসেন এন এর মান নির্ণয় করি। এন এর মান, এন কোথায়? এন এই যে এন, এই যে এন আমরা দেখতে পাচ্ছি। আগেরটা মুছে ফেলি, হ্যাঁ, আগের কথাগুলো মুছে ফেলি। আমরা এখন নতুন কথা বলবো। এন, এই যে এন বিন্দুটা, এই এন বিন্দুটা মূল বিন্দুর ডানে আছে, তাই না? এন বিন্দুটা মূল বিন্দুর ডানে, তার মানে এক্স এর মান আছে। তাহলে এক্স এর মান আছে, তাহলে মূল বিন্দুর ডানে কতটা ডানে? 0, 1 2 3 4 5। আমরা দেখতেছি 5 এবং 6, একটু খেয়াল করেন 5 এবং 6-এর মাঝখানে, এই যে 5 এবং 6 তাদের মাঝখানে। তাহলে 5 আর 6-এর মাঝখানে, তার মানে কি 5.5। 5 এবং 6-এর মাঝখানে কি 5.5। তার মানে আমরা বুঝতেছি যে এখানের মধ্যে এই বিন্দুটার এক্স-এর মান হলো 5.5। এটা কিন্তু আসলে, এটা যদি একটা এক্স অক্ষ আপনি চিন্তা করেন যে এটা একটা এক্স অক্ষ, তাহলে এটা কিন্তু 5.5-এ অবস্থান করতেছে, কারণ এইগুলো কিন্তু সব সমান্তরাল রেখা।
এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এটাও যদি আপনি এক্স অক্ষ চিন্তা করেন তাহলে এটা কিন্তু 5.5-এ অবস্থান করতেছে। কোথায়? 5.5-এ অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারি এই বিন্দুর এক্স এর মান হলো 5.5। এইবার আসেন ওয়াই এর মান বের করার চিন্তা করি। কিভাবে করে বের করবো এখন আমরা ওয়াই এর মানটা? সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা এখন ওয়াই এর মান দেখেন তো, এই যে 5.5 ছিল না, এখান থেকে এখন নিচের দিকে নামাম, নিচের দিকে। এই যে ওয়াই অক্ষ, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। তাহলে কতটা নিচের দিকে যাচ্ছি আমরা যদি খেয়াল করি, 0, -1, -2, -3, -4, -5, -6, -7, এই যে -7 বরাবর, -7 বরাবর এই বিন্দুটা আছে। তাহলে এক্স অক্ষ বরাবর 5.5, ওয়াই অক্ষ বরাবর -7। আমরা যদি মূল বিন্দু থেকে ডান দিকে 5.5 বিন্দুতে যাই, 5.5 একক দূরে যাই, এই যে আমি যদি এটাকে মূল বিন্দু, এই যে এটা যদি এক্স অক্ষ চিন্তা করি, তাহলে মূল বিন্দু থেকে 5.5 একক দূরে গেলে আমি এই বিন্দুটা পাবো। আর ওয়াই এর কথা যদি চিন্তা করি, ওয়াই এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এটা তো ওয়াই অক্ষ সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এটা একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আপনি যদি মাপেন, 0, 1, 2, 3, 4, 5, 6, -7, তাই না? নিচের দিকে যেই তো, নিচের দিকে -1, -2, -3, তাহলে এখানে হচ্ছে -7। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে এক্স এর মান 5.5, ওয়াই এর মান -7। তাহলে আমরা এটা এখানে লিখে দিব। এখন এক্স এর মান কত? 5.5, ওয়াই এর মান -7। তাহলে এখানে লিখবো n 5.5, -7 হয়ে গেছে। এরপরে পি এর মান দেওয়া আছে, এই যে এখান থেকে এক্স এর মান -6.5, ওয়াই এর মান 3.5। তাহলে এইভাবে করে আমি এখানের বাকি ঘরগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। অনেকগুলো বিন্দু দেওয়া আছে, অনেকগুলো বিন্দু। এই সবগুলোকে আমার এখন করে দেওয়ার দরকার আছে, আর কি মুখে বলে করে দেওয়ার দরকার আছে? আশা করি করে দেওয়ার দরকার নেই। তবে আপনাদের সুবিধার্থে আমি এখন নিজে এই পুরো জিনিসটা করে এখানে মানগুলো বসিয়ে দিব, যাতে করে আপনারা যখন বাসার মধ্যে নিজের অঙ্কটা করবেন এটার সাথে মিলিয়ে দেখবেন উত্তরটা হয়ে গেল কিনা। যদি উত্তরটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে কোন জায়গাতে ভুল হয়েছে সেটা আমরা সংশোধন করে ফেলবো। হ্যাঁ, আপনারা সংশোধন করে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে আমি এখন এই বাকি ঘরগুলোর ফলাফলগুলো নিজে লিখে দিচ্ছি। তো আমরা এই যে এই ছকটা পুরোটা পূরণ করে ফেললাম। আপনারা নিজেরা এই বিন্দুগুলোর মান, নিজেরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করবেন। করার পর এই ছকের সাথে বিন্দুগুলোর স্থানাঙ্ক আপনারা মিলিয়ে দেখবেন যে সঠিক হয়েছে কিনা। যদি কোথাও সঠিক না হয় তাহলে আপনারা সংশোধন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই ছকটা পুরোটা কমপ্লিট করলাম। এখন যেই বিষয়টা দেখেন, নিচে একটা তথ্য লেখা আছে, একটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আপনারা এই ছকের মধ্যে তাকাইলেই বুঝতে পারবেন ঘটনাটা আসলে কোথায়। আপনারা বেশ কয়েক জায়গার মধ্যে 0 দেখতে পাচ্ছেন না? এই যে 0, তারপরে এই যে 0, এই কথাটাই এখন আপনাকে এখানে ক্লিয়ার করবে। সেটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য হয়, অর্থাৎ এক্স অক্ষের উপরে অবস্থিত একটা বিন্দু তার কোটি হবে 0। কোটি মানে কি? ওয়াই এর মান। কোটি মানে কি? ওয়াই এর মান। তাহলে এক্স অক্ষের উপরে যেই বিন্দুটা অবস্থান করবে, অর্থাৎ সে ওখান থেকে নড়াচড়া করে নাই, উপরে বা নিচে কোথাও নামে নাই, এক্স অক্ষের উপরেই সে অবস্থান করতেছে। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হবে 0। কি হবে? কোটি, ওয়াই এর মান কোটি হবে 0। আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ হবে 0। ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে কি? বিন্দুটা ডানে বা বামে কোথাও যাচ্ছে না, বিন্দুটা ওয়াই অক্ষের উপরে আছে, ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না, ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স এর মান হবে 0, আর এক্স মানে হচ্ছে ভুজ। এক্স মানে কি? ভুজ। তাহলে এই কথাটা যদি এখানে একটু প্রমাণটা দেখেন, এই যে এম, এই যে এইচ এর এখানে তাকাই না, এই যে এইচ এর এখানে তাকাই, এইচ বিন্দুটা কোথায় আপনারা দেখতেছেন? এই যে এইচ বিন্দুটা আপনারা দেখতেছেন, দেখেন একটু খেয়াল করে দেখেন, এইচ বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, সে ডানে বা বামে কোথাও সে নড়াচড়া করে নাই, ওয়াই অক্ষের উপরে আছে। তাহলে ওয়াই অক্ষের উপরে থাকার কারণে এক্স এর মান 0, মানে কি? ভুজ 0। তাহলে এখানে দেখেন এই যে ভুজ 0। এবার দেখেন এম বিন্দুর এখানে তাকাই, এম বিন্দুটা, এই যে এম বিন্দুটা দেখেন, এই যে এম বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে অবস্থিত, সে উপরে বা নিচে কোথাও নামতেছে না, সে এক্স অক্ষের উপরেই আছে। তাহলে এক্স অক্ষের উপরে থাকলে ওয়াই এর মান 0, মানে কোটির মান 0। এই যে কোটির মান 0।
একই রকমভাবে বাকিগুলোর ক্ষেত্রেও এই একই তথ্য প্রযোজ্য হবে। তাহলে আমরা কি শিখলাম? এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হবে শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ হবে শূন্য। তাহলে আমাদের আজকের আলোচনাটা আমরা এই জায়গার মধ্যে সমাপ্ত করতেছি, তার কারণ এরপরে দলগত কাজ আসবে। আমরা এই দলগত কাজ সমাধান করবো ইনশাল্লাহ পরবর্তী পর্বে। তো আমাদের আজকের এই পর্বে আমরা কী কী শিখলাম যদি আপনারা একটু এক ঝলকে দেখেন, সেটা হচ্ছে দেখেন আজকে কিন্তু আমরা অনেকখানি কথাবার্তা বললাম। অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা আমরা শুরু করে এগুলো কাকে বলে আমরা সেগুলো বললাম, কোথায় প্রয়োজন হয়, শিক্ষা প্রতিষ্ঠানের একটা মানচিত্র দেখলাম, প্রত্যেকটা বস্তুকে আমরা তাদের নাম লিখে তাদেরকে বিন্দু দিয়ে আবার প্রকাশ করলাম, বিন্দু দিয়ে প্রকাশ করলাম। এই যে দেখেন কী লিখছে, এখানে লিখছে যে মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, মাঠ, গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করা হয়, উপস্থাপন করা হয়েছে বিন্দুর মাধ্যমে। আর এই ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলে। অর্থাৎ বিভিন্ন বস্তু কোথায় অবস্থান করতেছে এটা যখন আমরা বিন্দুর মাধ্যমে চিত্র আকারে প্রকাশ করতেছি তখন এটাকে বলা হবে অবস্থান মানচিত্র। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি কি, এটা কোথা থেকে আসলো, কে আবিষ্কার করলেন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূল বিন্দু, এই বিষয়গুলো। তারপরে এখানের মধ্যে আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা শিখলাম, এই ছকটা পুরোটা কমপ্লিট করলাম। এটা আবিষ্কার করলেন কে? এই যে রেনে দেকার্তে সাহেব, ওনার সম্পর্কে আমরা জানলাম। এই বিষয়ে কেন এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলে সেই ব্যাখ্যাটা দেখলাম। আবার এটার নাম আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক কেন সেই ব্যাখ্যাটাও আমরা চিত্র সহকারে দেখলাম। এরপরে আমাদের সামনে আবার এই চিত্রটা আসলো, এই লেখচিত্রটা। এখান থেকে আমরা বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা নিজেরা করলাম এবং এই সম্পূর্ণ ছকটা আমরা পূরণ করলাম। এবং এখান থেকে একটা বৈশিষ্ট্য আমরা সর্বশেষে শিখলাম, এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হবে শূন্য, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ হবে শূন্য। তাহলে আজকের পর্বে আমরা এই পর্যন্ত আলোচনাটা শেষ করছি। তো আশা করি আজকের পর্বটা আপনারা যারা এই যে শেষ পর্যন্ত দেখলেন কিছুটা হলেও উপকৃত হয়েছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।